যতদূর আমরা আগের টপিকে আলোচনা করেছিলাম নেপোলিয়ানের সাম্রাজ্যবাদ নিয়ে, যে নেপোলিয়ান ফ্রান্স এবং ফ্রান্সের পার্শ্ববর্তী যে সকল দেশ ছিল, জার্মানি, ইতালি, পোল্যান্ড, বেলজিয়াম, যে সকল আশেপাশের দেশ ছিল সেগুলোকে তিনি নানা রকম অজুহাতে বা স্বাধীনতার কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে তিনি দখল করেছিলেন এবং দখল করে সেখানে নিজের আত্মীয় স্বজনদেরকে তিনি শাসক রূপে বসিয়েছিলেন। যার ফলে ফ্রান্সের ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, তার সাম্য তো বজায় ছিল কিন্তু তার স্বাধীনতা কিন্তু বজায় ছিল না। সেই কারণেই এই দেশগুলো ধীরে ধীরে নেপোলিয়ানের বিরোধিতা করতে শুরু করলো। আজকে এই টপিকে আমরা আলোচনা করব কি করে এই দেশগুলো নেপোলিয়ান এবং ফ্রান্সের বিরোধিতা করতে শুরু করলো। নেপোলিয়ান পুরো ইউরোপ মহাদেশ জুড়ে একটা বিশাল সাম্রাজ্য, গ্র্যান্ড এম্পায়ার প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে তিনি ফরাসি বিপ্লবের আদর্শ নিয়েই এগিয়েছিলেন, নিজেকে তিনি মুক্তির দূত বলতেন। তারপর ধীরে ধীরে তার সাম্রাজ্যবাদী চিন্তাভাবনাগুলো মানুষের সামনে আসে। তার এই ভাবমূর্তি, এই যে মুক্তির অগ্রদূত তিনি, তিনি বিপ্লবের সন্তান, তিনি বিপ্লবের তরবারি, এই যে তার রূপগুলো ছিল, এগুলো ধীরে ধীরে সব খসে পড়ে। তিনি যে দেশগুলোকে পরাজিত করেছিলেন সেই দেশগুলো ধীরে ধীরে নেপোলিয়ানের বিরোধিতায় মেতে ওঠে। যে দেশগুলোকে তিনি দখল করেছিলেন সেই দেশগুলো নিজের স্বাধীনতাটা নেপোলিয়ানের কাছে হারিয়ে ফেলে। নেপোলিয়ান সেই দেশগুলোকে নামমাত্র স্বাধীন করেছিলেন, কিন্তু হামেশাই সেই দেশগুলোতে নেপোলিয়ানের রাজস্ব আদায়কারী কর্মচারীরা, সৈন্য সংগ্রাহক এজেন্টেরা, যারা ট্যাক্স কালেক্ট করতেন, শুল্ক কর্মচারীরা, তারা অহরহ যেতেন। সাধারণ জনগণের তারা স্বাধীনতা হরণ করেছিলেন। ফলে ইতালি, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, স্পেন, প্রতিটা দেশই একটা সময় নেপোলিয়ানের বিরুদ্ধে চলে যায়। নেপোলিয়ান যতই ফরাসি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসুন না কেন, যতই তিনি মুক্তির অগ্রদূত হন না কেন, ধীরে ধীরে ফরাসি জনগণও কিন্তু তার বিরুদ্ধে চলে গিয়েছিল। কারণ ফ্রান্সের মানুষ সুশাসন, সাম্য পেলেও সম্পূর্ণ স্বাধীনতা পায়নি, বাক স্বাধীনতা পায়নি। গণতন্ত্র হরণ করে নিয়েছিলেন নেপোলিয়ান, দিয়ে স্বৈরতন্ত্র চালু করেছিলেন ফ্রান্সে, রাজতন্ত্র চালু করেছিলেন। সবার জন্য নেপোলিয়ান গুপ্তচর বা স্পাই নিয়োগ করেছিলেন, মানে তার বিরোধিতায় যেন কেউ না থাকে। এটাই তো স্বৈরতন্ত্র। তার অধীনে থাকা কর্মচারীরা, পুলিশ বিভাগ, সবাই ধীরে ধীরে নেপোলিয়ানের বিরুদ্ধে চলে যায়। কারণ নেপোলিয়ান কাউকেই বিশ্বাস করছিলেন না, সবার বিরুদ্ধেই গুপ্তচর লাগিয়ে দিয়েছিলেন। ফলে সবাই নেপোলিয়ানের মূল উদ্দেশ্য বুঝতে পেরে গিয়েছিল। ফলে ফ্রান্সের জনগণ, তার নিজের নিকটাত্মীয়রাও ধীরে ধীরে নেপোলিয়ানের বিরোধিতা করতে থাকে। ফ্রান্সের অর্থনৈতিক সুবিধে হবে ভেবেই তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন। তিনি মনে করেছিলেন যে এতে ইংল্যান্ডের দ্রব্য ফ্রান্সে বিক্রি হবে না, ইংল্যান্ড একটা বিশাল অর্থনৈতিক ধাক্কা খাবে, ইংল্যান্ডের টাকার মান নেমে যাবে, বিশাল অসুবিধা হবে ইংল্যান্ডের। কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে ফ্রান্সের একার পক্ষেও ইংল্যান্ডকে বাদ দিয়ে সারা ইউরোপের চাহিদা মেটানো সম্ভব হবে না। কারণ ফ্রান্সে তখনও শিল্প বিপ্লব হয়নি, যেটা ইংল্যান্ডে হয়ে গিয়েছিল। ফলে ফ্রান্সে গভীর একটা অর্থনৈতিক সংকট দেখা দেয়। ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই চলে, কারণ যদি টাকা না থাকে মালিকদের কাছে, তারা কাজ করাবে কি করে? তারা শ্রমিক ছাঁটাই করে দেয়। বেকার সমস্যা বেড়ে যায়, প্রায় 20,000-এর মতো শ্রমিক বেকার হয়ে পড়ে। 60,000-এর মধ্যে 40,000 শ্রমিকের চাকরি চলে যায়। ফ্রান্সের জনগণ সবাই নেপোলিয়ানের ওপর আস্থা হারায়। নেপোলিয়ান যতই যুদ্ধ করুন না কেন, ফ্রান্সকে বেশ একটা উচ্চতায় পৌঁছে নিয়ে যান না কেন, এতে ফ্রান্সের প্রচুর জনগণের প্রাণহানি ঘটে। যুদ্ধ হলে স্বাভাবিকভাবে মানুষ মারা যাবে, প্রচুর অর্থ ক্ষতি হয়। ফ্রান্সের একটা স্থিতাবস্থা ছিল যেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ফলে ফ্রান্সের জনগণও আর এই যুদ্ধগুলো চাচ্ছিল না। তারা ফ্রান্সে একটা স্থিতাবস্থা, একটা স্থায়ী শান্তি চাইছিল, যেটা নেপোলিয়ানের যুদ্ধর ফলে আর হচ্ছিল না। নেপোলিয়ান উপদ্বীপের যুদ্ধ করেন, রাশিয়া অভিযান করেন, দুটোতেই হেরে যান। লিপজিগের যুদ্ধ হয়, সেখানেও নেপোলিয়ান পরাজিত হন। যে কারণে ফ্রান্সের জনগণ ধীরে ধীরে নেপোলিয়ানের ওপর থেকে আস্থা, ভরসা সব হারায় এবং তারা নেপোলিয়ানকে সরিয়ে দিতে চায় ক্ষমতা থেকে। একই রকমভাবে নেপোলিয়ান যে জায়গাগুলো দখল করেছিলেন, যেমন জার্মানি, সেখানেও জার্মানির জনগণ এক হয়ে যায় নেপোলিয়ানের বিরুদ্ধে। নেপোলিয়ানই কিন্তু তাদেরকে শিখিয়েছিলেন এক হয়ে যাওয়া, ঐক্যবদ্ধ থাকা, নিজের স্বাধীনতার জন্য লড়াই করা। এগুলো শিখিয়ে যখন নেপোলিয়ান নিজের পছন্দের লোককে জার্মানিতে বসালেন,
তখন জার্মানি নেপোলিয়ানের বিরোধিতা করলো। তারা সত্যিকারের সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিল, নেপোলিয়ানের স্বৈরশাসন না। সেই কারণে জার্মানির যারা বুদ্ধিজীবী ছিলেন, স্টাইন, হার্ডেনবার্গ, ফিকটে, আর্নট, তারা নেপোলিয়ানের বিরুদ্ধে সোচ্চার হন। 1810-এ বার্লিন বিশ্ববিদ্যালয়, জার্মানির রাজধানী বার্লিনে যে বিশ্ববিদ্যালয় ছিল, তারাই প্রথম জনজাগরণে কাজ শুরু করেন নেপোলিয়ানের বিরুদ্ধে। তারা জার্মানিকে নেপোলিয়ানের পরাধীনতা থেকে মুক্ত করতে চান। জার্মানির কৃষকেরা, শ্রমিকেরা, ছাত্ররা নিজেদের লাঙল, হাতুড়ি, বইপত্র ফেলে দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে এগিয়ে পড়ে। প্রাশিয়া, অস্ট্রিয়াতেও এই আন্দোলন ছড়িয়ে যায়। এই জাগরণে জার্মান রাজ্য অস্ট্রিয়ার সাথে সাথে প্রাশিয়াও যোগ দেয়। প্রাশিয়ার রাষ্ট্রনায়ক স্টাইন, ডালম্যান, কেমার, তারাও ফরাসি শাসনের বিরুদ্ধে একজোট হয়ে যায়। তাদের নেতৃত্বেই প্রাশিয়ায় নতুন শাসন ব্যবস্থা, সামরিক সংগঠন, নতুন করে শিক্ষাধারা গড়ে ওঠে। লিপজিগের যুদ্ধে জার্মানির জয় প্রকৃতপক্ষে প্রাশিয়ারই জয় ছিল। প্রাশিয়ার সেনাবাহিনী আর সামরিক কৌশলের ফলেই নেপোলিয়ান হেরে যান। এরপর নেপোলিয়ান পর্তুগালের দিকে নজর দেন। পর্তুগাল, স্পেন, এই দুটোর ওপরেই নেপোলিয়ানের নিয়ন্ত্রণটা ভীষণ দরকার ছিল। পর্তুগাল ছিল ইংল্যান্ডের অনেক আগের বন্ধু, ব্রিটিশ বাণিজ্যের অন্যতম একটা প্রধান কেন্দ্র। ফলে নেপোলিয়ান চেয়েছিলেন পর্তুগালের সাথে ইংরেজদের ইংল্যান্ডের সম্পর্ক ছিন্ন করে দেওয়া। পর্তুগাল রাজাকে নেপোলিয়ান এই নির্দেশ দিয়েছিলেন যে ইংল্যান্ডের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে তিনি যেন ফ্রান্সের সঙ্গে সম্পর্কটা তৈরি করেন। পর্তুগালের রাজা এই নির্দেশ মানলেন না। নেপোলিয়ান তখন ঠিক করলেন তিনি পর্তুগালটাকেও দখল করে নেবেন। এইটাকে কার্যকর করতে গিয়ে তিনি যখন তাকে পর্তুগাল দখল করতে হবে, তখন তাকে স্পেনের উপর দিয়ে যেতে হতো। তিনি তখন স্পেনের রাজা চতুর্থ চার্লসের সঙ্গে ফন্টেনব্লু চুক্তি করেন 1807 সালে। স্থির করেন ফ্রান্স ও স্পেনের যুগ্ম বাহিনী, একসাথে ফ্রান্স আর স্পেনের বাহিনী পর্তুগাল আক্রমণ করবে, জয়লাভ করবে। পর্তুগাল আর তার নিজের উপনিবেশ যেগুলো ছিল সেগুলোকে ফ্রান্স আর স্পেন নিজেদের মধ্যে ভাগ করে নেবে। 1807-এ ফ্রান্স আর স্পেনের যুগ্ম বাহিনী স্পেনের ভূখণ্ড অতিক্রম করে পর্তুগাল দখল করে। পর্তুগালেও মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ান চালু করেন, ইংল্যান্ডের সঙ্গে পর্তুগাল কোনো যোগাযোগ রাখতে পারবে না। কিন্তু স্পেন এটা বুঝতে পারেনি নেপোলিয়ানের উদ্দেশ্য শুধু পর্তুগাল জয় করা ছিল না, নেপোলিয়ানের উদ্দেশ্য ছিল স্পেন জয় করা। স্পেনকে দখল করার তার অনেক কারণ ছিল। নেপোলিয়ানের যে সেনাবাহিনী, নৌ সেনাবাহিনী যারা সমুদ্রে যুদ্ধ করত, সেটা দুর্বল ছিল। আর স্পেনের নৌসেনাবাহিনী, স্পেনীয় আর্মাডা ভীষণ শক্তিশালী ছিল। সেই জন্য নেপোলিয়ান চেয়েছিলেন স্পেন দখল করে, স্পেনের নৌবাহিনীটাকে দখল করে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বেন, কারণ ইংল্যান্ডের সেনাবাহিনী, নৌসেনাবাহিনী ভীষণ শক্তিশালী ছিল। নেপোলিয়ান চেয়েছিলেন ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনের জনসাধারণও তাকে মুক্তিদাতা হিসেবে অভিনন্দন জানাবে। বিপ্লবী সংস্কারগুলো প্রবর্তন করলে স্পেনের মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল তারাও নেপোলিয়ানকে সমর্থন করবে। ফলে ফ্রান্সের প্রাকৃতিক সীমা, ম্যাপ, নিজ বংশের শাসনও বজায় রাখা যাবে এবং স্পেনটাকেও তিনি দখল করে নেবেন। স্পেনের রাজনৈতিক পরিস্থিতি তখন খুব খারাপ ছিল। বুর্বো রাজবংশের একটা শাখা স্পেনকে শাসন করত। স্পেনের রাজা যিনি ছিলেন চতুর্থ চার্লস, যিনি নেপোলিয়ানের সঙ্গে ফন্টেনব্লুর চুক্তি করেছিলেন, তিনি খুব দুর্বল ছিলেন। প্রকৃত শাসন ক্ষমতাটা ছিল রানীর প্রিয়পাত্র এবং উচ্চাকাঙ্ক্ষী এক মন্ত্রী গোদয়ের হাতে। চতুর্থ চার্লসের মৃত্যুর পর গোদয় স্পেনের সিংহাসন দখল করতে চেয়েছিলেন। উল্টো দিকে যুবরাজ ফার্দিনান্দ, স্পেনের যিনি যুবরাজ ছিলেন, তিনি এটা মেনে নিতে পারেননি। তিনি নেপোলিয়ানের সাহায্য চেয়েছিলেন গোদয়কে আটকানোর জন্য। নেপোলিয়ান গোদয়কে বন্দি করেন, কিন্তু তিনি যুবরাজ ফার্দিনান্দকেও সিংহাসনে বসতে দেন না। স্পেনের সিংহাসনে বসানো হয় নেপোলিয়ানের বড় ভাই জোসেফ বোনাপার্টকে, কিন্তু পরবর্তীতে জোসেফ স্পেন ছেড়ে দেন। তখন সেখানে তিনি বসান স্পেনের নেপালসের সিংহাসনে তিনি বসান মুরা বলে তার আরেক আত্মীয়কে। নেপোলিয়ানের স্পেন দখল করা ছিল তার সাম্রাজ্যবাদের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। তিনি স্পেনবাসীকে বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন স্পেনের জনগণও জার্মানি, অস্ট্রিয়া, ইতালির মতো সাধারণ জনগণ, কিন্তু স্পেনের মানসিকতা একদম অন্যরকম ছিল। নেপোলিয়ান বুঝতে ভুল করেছিলেন। স্পেনের জনগণ প্রচণ্ডভাবে জাতীয়তাবাদে তারা এগিয়ে আসে, ঐক্যবদ্ধ হয়ে যায়
এবং নেপোলিয়নের এই সাম্রাজ্যবাদী আগ্রাসনকে তারা কোনোভাবে মেনে নেয় না। স্পেনের অশিক্ষিত ধর্মভীরু কৃষকেরাও ধীরে ধীরে দেশ রক্ষার জন্য নেপোলিয়নের বিরুদ্ধে এগিয়ে আসে। দলে দলে স্পেনের সেনাবাহিনীতে তারা যোগদান করেন। স্পেনের সৈন্যবাহিনী, ক্যাথলিক গির্জা, অভিজাত শ্রেণী সবাই একজোট হয়ে যায়। স্পেনে গড়ে ওঠে অসংখ্য জুন্টা, মানে যেগুলোকে বিদ্রোহী প্রতিরোধ সমিতি বলা হতো। আন্দোলনের ব্যাপকতায় সিংহাসনে বসার 11 দিনের মধ্যেই নেপোলিয়নের বড় ভাই জোসেফ রাজধানী ছেড়ে দেন। অধ্যাপক ডেভিড টমসন বলেন, এতদিন পর্যন্ত নেপোলিয়ন বেতনভুক পেশাদার সেনাদেরই পরাজিত করেছিলেন, কিন্তু এখন সত্যিকারের স্পেনের সেনা, স্পেনের জনগণ নেপোলিয়নের বিরুদ্ধে হয়ে যায়, যেটা নেপোলিয়নের পক্ষে খুব সমস্যার হয়ে গিয়েছিল। 1808 সালে বেলেনের যুদ্ধে স্পেনের সেনারা ফ্রান্সের সেনাবাহিনীকে হারিয়ে দেয়। ফ্রান্সের 23,000 সেনাকে তারা গ্রেপ্তার করে। ফরাসি সেনাপতি দুপ তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন। এর প্রভাব ছিল ভীষণ ব্যাপক এবং সুদূরপ্রসারী। এটা ছিল স্পেনের প্রথম জয়। কার বিরুদ্ধে? নেপোলিয়নের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে। এটা স্পেনকে যেমন উৎসাহ দেয়, এটা জার্মানি, ইতালির মতো দেশগুলোকেও কিন্তু প্রচণ্ড উৎসাহ দেয় যে হ্যাঁ, নেপোলিয়নকে হারিয়ে দেওয়া যেতে পারে, ফ্রান্সকেও হারানো যায়। এই যুদ্ধ নেপোলিয়নের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধে প্রায় 5 লক্ষ ফরাসি সেনা নিহত হয়। এই যুদ্ধ নেপোলিয়নের অপরাজেয় ভাবমূর্তির ওপর প্রবল আঘাত হানে। মানে নেপোলিয়নকে হারানো যাবে না, যেটা মানুষ ভাবতো, ভয় পেত, সেটা ভেঙে যায় যে নেপোলিয়নকেও হারানো যায়। গ্র্যান্ড টেম্পারলি বলেন, স্পেনীয় যুদ্ধ ছিল একটি দুষ্ট ক্ষত। নেপোলিয়নের জীবনে স্পেনীয় ক্ষত ছিল। নেপোলিয়নের শক্তিকে এটা নিঃশেষ করে দেয়। অধ্যাপক ডেভিড টমসন তার স্পেনীয় অভিযানকে পতনের পথে প্রথম ধাপ বলেন। মানে নেপোলিয়নের ধ্বংসের প্রথম স্টেপটাই ছিল হচ্ছে এই স্পেনের যুদ্ধ এবং সেখানে ফ্রান্সের পরাজয়। শেষ পর্যন্ত সালামাঙ্কা এবং ভিক্টোরিয়ার যুদ্ধে পরাজিত হয়ে ফরাসি বাহিনী এবং নেপোলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্য হন। স্পেন প্রথম পথ দেখায় যে নেপোলিয়নকে হারিয়ে দেওয়া যেতে পারে এবং ফ্রান্সকে সরিয়ে দেওয়া যেতে পারে যদি সমস্ত দেশের জনগণ এক হয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয় এবং নিজের দেশের জন্য লড়াই করে, তাহলে নেপোলিয়ন কেন, যে কোনো সেনাবাহিনীকেই হারিয়ে দেওয়া সম্ভব। এখান থেকে নেপোলিয়নের পরাজয় শুরু হয়। নেপোলিয়নের পরাজয়ের পরের ধাপ ছিল নেপোলিয়নের রাশিয়া অভিযান, যেটা আমরা পরবর্তী টপিকে আলোচনা করব।